আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আজকে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তান সরকারের পাশে রাশিয়া। গাজায় ৪৮ ঘন্টার নারকীয় তাণ্ডব, নিহত ৩০০। আবারও ইসরায়েলের ড্রোন হামলা। ইসরায়েলকে আরও কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের। শুনুন বিস্তারিত। ৪ বছর আগে মার্কিন সেনা প্রত্যাহারের পর ক্ষমতা দখলকারী তালেবান কর্তৃপক্ষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলছে রাশিয়া। চলমান সে পদক্ষেপের অংশ হিসেবে রাশিয়া আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছে। এর মাধ্যমে বিশ্বের প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে স্বীকৃতি দিল মস্কো। খবর আল জাজিরার। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমরা বিশ্বাস করি যে আফগানিস্তানের ইসলামিক আমিরাত সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশগুলোর মধ্যে উৎপাদনশীল দ্বিপক্ষীয় সহযোগিতার বিকাশে গতি আনবে। এ পদক্ষেপের মাধ্যমে বিশ্বের প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া। এমনটি জানিয়ে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি একটি ভিডিও এক্সে পোস্ট করেছেন। তাতে দেখা যায় তিনি কাবুলে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি জিরনভের সঙ্গে বৈঠক করছেন। ওই পোস্টে আফগান পররাষ্ট্রমন্ত্রী লেখেন, এই সাহসী সিদ্ধান্ত অন্যদের জন্য একটি উদাহরণ হবে। স্বীকৃতি প্রক্রিয়া শুরু হওয়ার পর রাশিয়া সবার চেয়ে এগিয়ে ছিল। এর আগে রাশিয়ায় সুপ্রিম কোর্ট তালেবান গোষ্ঠীর সন্ত্রাসী তকমা তুলে নেয়। তখনই সম্পর্ক স্বাভাবিক করার আভাস মিলেছিল। এ পদক্ষেপের ওপর ওয়াশিংটনের নজর থাকার সম্ভাবনা রয়েছে, কারণ মার্কিনিরা আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের কোটি কোটি সম্পদ জব্দ করেছে এবং তালেবানের কিছু জ্যেষ্ঠ নেতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ফলে আফগানিস্তানের ব্যাংকিং খাত আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ২০২১ সালের আগস্টে আফগানিস্তানে ক্ষমতা দখল করে ওই গোষ্ঠীটি। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে মার্কিন বাহিনী পাহারা দিয়ে টিকিয়ে রেখেছিল। যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করে নিলে ওই সরকার একদিনও টিকতে পারেনি। মার্কিন সেনা প্রত্যাহারকে ব্যর্থতা বলে অভিহিত করেছিল মস্কো। তখন থেকে তালেবান কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ নেন ভ্লাদিমির পুতিন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তাদের সম্ভাব্য অর্থনৈতিক অংশীদার এবং মিত্র হিসেবে আফগানদের মূল্যায়ন শুরু করে রাশিয়া। ২০২২ ও ২০২৪ সালে সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার একটি প্রধান অর্থনৈতিক ফোরামে তালেবান প্রতিনিধি দল যোগ দিয়েছিল। গত অক্টোবরে মস্কোতে এ গোষ্ঠীর শীর্ষ কূটনীতিক রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে দেখা করেন। ২০২৪ সালের জুলাই মাসে ভ্লাদিমির পুতিন তালেবানদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে মিত্র বলে অভিহিত করেন। পুতিনের ওই মন্তব্য বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল। এদিকে ফিলিস্তিনের গাজায় গত ৪৮ ঘণ্টায় নারকীয় তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ৩০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী আল জাজিরার খবরে এসব তথ্য জানানো হয়। গাজা সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, এই সময়ে ইসরায়েলিরা ২৬টি স্থানে পৃথক গণহত্যা করেছে। আর গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ১১৮ জন ফিলিস্তিনি নিহত ও ৫৮১ জন আহত হয়েছেন। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। নিহতদের মধ্যে ৩৩ জন ইসরায়েলি ও মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন জিএইচএফ-এ ত্রাণকেন্দ্রে সাহায্য প্রার্থী ছিলেন। দক্ষিণে আল মাওয়াশিতে একটি তাঁবুতে ইসরায়েলি বাহিনীর হামলায় ১৩ জন নিহত হয়েছেন। গাজা শহরের পশ্চিমে বাস্তুচ্যুতদের আশ্রয় দানকারী মুস্তফা হাফেজ স্কুলের হামলায় ১৬ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। স্কুল ভবনে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনি আহমেদ মনসুর বলেন, আমরা বিমান হামলায় ঘুম থেকে উঠি। ভূমিকম্পের মতো অনুভব হয়েছিল। লোকজন বলে যে এটি একটি ড্রোন হামলা, কিন্তু শব্দ ছিল ভয়াবহ, অবিরাম গোলাবর্ষণ। ক্ষেপণাস্ত্রগুলো এতটাই ধ্বংসাত্মক ছিল যে বিস্ফোরণের পর সবকিছুতে আগুন ধরিয়ে দেয়। সাহায্য ছাড়াই ঘন্টার পর ঘন্টা ধরে ক্ষতিগ্রস্তরা জ্বলতে থাকে। আমাদের বাঁচানোর জন্য এখানে কেউ নেই। সরকারি মিডিয়া অফিসের বিবৃতিতে বলা হয়েছে, গত ৪৮ ঘণ্টা ধরে আক্রমণগুলো আশ্রয় কেন্দ্র এবং বাস্তুচ্যুত কেন্দ্রগুলোতে থাকা বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে করা হয়েছে। হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ, বিশ্রাম এলাকা, বাড়ির ভেতরে ফিলিস্তিনি পরিবার, বাজার, গুরুত্বপূর্ণ বেসামরিক সুযোগ সুবিধা এবং খাবারের সন্ধানে অনাহারে থাকা বেসামরিক নাগরিকদের ওপর বোমা ফেলা হয়। এদিকে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননে ব্যস্ততম সড়কে একটি গাড়িকে নিশানা করে এ হামলা চালানো হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। লেবাননের একাধিক গণমাধ্যম জানিয়েছে, লেবাননের রাজধানী বৈরুতে একটি ব্যস্ত মহাসড়কে একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছে। বৈরুত থেকে প্রায় ১২ কিলোমিটার দক্ষিণে খালদে এলাকায় এ হামলা চালানো হয়েছে। লেবাননের একটি নিরাপত্তা সূত্র আল জাজিরাকে জানিয়েছে,
এ হামলায় হতাহতের ঘটনা ঘটেছে, তবে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। লেবাননের রাজধানীর কাছাকাছি এলাকায় বোমা হামলা ইসরায়েলের পক্ষ থেকে আরেকটি উত্তেজনা বৃদ্ধির ঘটনা। গত বছরের নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল প্রায় প্রতিদিন লেবাননে হামলা চালিয়ে আসছে। ইসরায়েলি সেনাবাহিনী মুখপাত্র অ্যাভিচাই আদরাই এক বিবৃতিতে জানিয়েছেন, সামরিক বাহিনী একজন ব্যক্তির বিরুদ্ধে হামলা চালিয়েছে। ওই ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র পাচারে জড়িত এবং ইসরায়েলি সৈন্য ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলার পরিকল্পনার অভিযোগ করেছে ইসরায়েল। আল জাজিরা জানিয়েছে, আদরাই যে হামলার কথা উল্লেখ করেছেন তা বৈরুতের দক্ষিণে গাড়িতে চালানো ড্রোন হামলার সঙ্গে সম্পর্কিত কিনা তা এখনো স্পষ্ট নয়। এর আগে গত 13 জুন ইসরায়েল ইরানে সরাসরি ও উস্কানিমূলক হামলা চালায়। এতে ইরানের উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক নিহত হন। এর প্রায় এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্র ইরানের 3টি পরমাণু স্থাপনায় বোমা হামলা চালিয়ে যুদ্ধে প্রবেশ করে। ইরানি আচরণকে জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটির গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করে আসছে। এসব হামলার জবাবে ইরানি সশস্ত্র বাহিনী ইসরায়েল অধিকৃত অঞ্চলের বিভিন্ন কৌশলগত স্থাপনায় এবং কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেদ সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। এরপর দুই দেশের মধ্যে 24 জুন ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন। এদিকে ইসরায়েলকে আরও কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো আগ্রাসন চালায় তাহলে তার আরও কঠিন জবাব পাবে। প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রাহিম মুসাভি বলেন, গত মাসে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী তাদের পূর্ণ সক্ষমতা ব্যবহার করেনি। ইসরায়েল গত আগ্রাসনে ভারী পরাজয়ের মুখোমুখি হয়েছে। আমরা সতর্ক করছি, তারা যদি এমন ভুল পুনরায় করে তবে ইরানি জাতীয় সশস্ত্র বাহিনীর কাছ থেকে আরও কঠিন আঘাত পাবে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ইসরায়েল ও তার মিত্ররা ইরানকে ক্ষতিগ্রস্ত করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা পরমাণু ইস্যুকে অজুহাত বানিয়ে দেশটিকে বিভক্ত করার চক্রান্ত করছে। জেনারেল মুসাভি বলেন, ইসরায়েল যুদ্ধবিরতির অনুরোধ করেছে যাতে তারা নিজেদের পুনর্গঠিত করতে পারে, কিন্তু যদি যুদ্ধ নতুন পর্বে প্রবেশ করে এবং দীর্ঘস্থায়ী হয় তাহলে ইসরায়েলি দখলদারেরা ইরানের এমন আচরণ দেখবে যা এখনো প্রকাশ করা হয়নি। তিনি বলেন, ইরান কখনোই তার মৌলিক নীতিমালা থেকে সরে আসবে না। এই নীতিমালার মধ্যে রয়েছে ফিলিস্তিন ও তার জনগণের প্রতি অটল সমর্থন। উল্লেখ্য, গত 13 জুন ইসরায়েল ইরানে সরাসরি ও উস্কানিমূলক হামলা চালায়। এতে ইরানের উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক নিহত হন। এর প্রায় এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্র ইরানের 3টি পরমাণু স্থাপনায় বোমা হামলা চালিয়ে যুদ্ধে প্রবেশ করে। ইরানের আচরণকে জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করে আসছে। অবশেষে ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধের অবসান ঘটে। এই যুদ্ধ যদি আরও দীর্ঘায়িত হতো তবে মধ্যপ্রাচ্যকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারত, এমন আশঙ্কার কথা জানিয়ে ট্রাম্প বলেন, এই যুদ্ধ বছরের পর বছর ধরে চলতে পারত, কিন্তু তা হয়নি এবং কখনোই হবে না। আমাদের চ্যানেলের এমন নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।